এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে গত সরকারের যারা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে তারা কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন, এবং তারা মনে করছেন যে উনাদেরকে দিয়ে তারা প্রশাসন পরিচালনা করবেন। এই সরকারের মধ্যে ভয়ঙ্কর রকম ভাবে আমরা এক ধরনের গা ছাড়া ভাব লক্ষ্য করছি। এই সরকারের দায়িত্ব নেয়ার পরপরই তাদের যে দায়িত্ব ছিল এই প্রশাসনটাকে টোটালি রিসাফল করা। আপনি যে প্রশ্নটা করলেন যে এটা কিন্তু গতকাল আমরা খুব একটা রাতেই আমরা শুনলাম যে মানে সরকারের যে হার্ট, মূল হৃৎপিণ্ড, সেইখানে আগুন লাগানো হয়েছে, এবং একই জায়গায় একই সময়ে কয়েকটি জায়গায় আগুন লেগেছে। এরকম না যে ধরেন ওই 7 নম্বর ভবনের এক প্রান্তে আগুন, অগ্নুৎপাত শুরু হয়েছে এবং সেখান থেকে আগুনটা বিভিন্ন ফ্লোরে বা বিভিন্ন কক্ষে ছড়িয়ে গেছে, বিষয়টা এরকম না। একই সঙ্গে দুই জায়গায় বা তিন জায়গায় আগুন দেয়া হয়েছে। এখন এটা কি দুর্ঘটনা হোক বা কি ষড়যন্ত্র হোক, এটা আমার কাছে মনে হচ্ছে না যে এটা কোনো ধরনের দুর্ঘটনা। এটা আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটা ভয়াবহ রকমের কোনো ষড়যন্ত্র অবকাশই আছে। নেই, এটা একদম স্পষ্ট তো। এটা হ্যাঁ, একটা কারণ ষড়যন্ত্র। আগুন দুর্ঘটনা লাগানো হচ্ছে একই সময়ে তিন জায়গায় কিন্তু আপনার আগুন লাগে না। হতে পারে না, রাইট? হ্যাঁ, এখানেই ওই ষড়যন্ত্রের গল্প। আমি এই মুহূর্তে সন্দেহ করছি যে এটা আসলে ষড়যন্ত্র সরকারকে বেকায়দায় ফেলার জন্য। এবং আমাদের আমরা জানি যে এই মুহূর্তে ষড়যন্ত্রকারী হিসাবে আমরা যাদেরকে চিহ্নিত করি বা যাদেরকে সন্দেহ করি, এটা হচ্ছে আওয়ামী লীগ এবং তাদের যারা দূষররা তারা। এই আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার অভ্যাস কিন্তু আওয়ামী লীগের অনেক পুরনো, এটা নতুন কিছু না। আপনি যদি আমরা যদি পিছনের দিকে তাকাই, আপনি দেখতে পাবেন যে 1971 সালের পরে একটা সময়, স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশে একটা সময় পাট কলগুলোতে, পাটের গুদামগুলোতে খুব আগুন লাগতো। কে বা কারা লাগাতো সেটা ধরেন আমরা জানি না, কিন্তু খুব ঘন ঘন আগুন লাগতো। এরপরে যখন আপনার 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, সেইখানে আমরা দেখেছি। আবার এই বিগত আওয়ামী লীগ যে ফেসিবাদী সরকার ক্ষমতায় ছিল, এই সময় আমরা দেখতাম যে গান পাউডার দিয়ে আগুন দেওয়া হতো, পেট্রোল বোমা দিয়ে বাসে, গাড়িতে মানে জীবন্ত যাত্রীদের পুড়িয়ে মারার ঘটনা ঘটানো হয়েছে। তো এই আগুনের সঙ্গে বা পিছন থেকে যে ছুরি মারার রাজনীতি বা ষড়যন্ত্রের যে রাজনীতি, এই জায়গাটাতে আওয়ামী লীগ খুব সিদ্ধহস্ত। আওয়ামী লীগের রাজনীতির যে আপনার একটা একটা প্রকৃত তাদের যে মানে আমি বলবো যে নেচার, এদের সমস্যাটা হচ্ছে এরা নিজেরা যদি ক্ষমতায় যখন থাকে তখন দেশকে ভালো রাখতে দেয় না, ভালো থাকে না। আপনি দেখেন দুইটা বারই কিন্তু আওয়ামী লীগ যে মোট বাংলাদেশের ইতিহাসে তিনবার ক্ষমতায় এসেছে, তিনবারই কিন্তু বাংলাদেশের মানুষ খুব স্বস্তিতে বা আরামে ছিল না। 1971 সালের পরে তারা বাকশাল করেছে, একদলীয় শাসন, রক্ষী বাহিনী, গণবাহিনীর মানুষজনকে হত্যা করা, ধরে নিয়ে যাওয়া, গুম করা, এবং এই যে আমরা যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কথা বলি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এইটাও কিন্তু আওয়ামী লীগের হাতেই শুরু, সিরাজ শিকদারকে হত্যার মধ্য দিয়ে। এরপরে 96 সালে যখন আবার ফের আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আমাদের যে একটা রাজনৈতিক সংস্কৃতি ছিল সবাই মিলে একসঙ্গে থাকা, বা ধরেন একটা 1996 সাল পর্যন্ত দেখবেন যে বাংলাদেশের রাজনীতিতে মোটামুটি আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী, বাম, জাতীয় পার্টি সবার মধ্যে এক ধরনের একটা ধরেন যোগাযোগ ছিল, সুসম্পর্ক না থাকলেও। হুম। খারাপ সম্পর্ক ছিল সেটা বলবো না। আপনি পাড়া মহল্লায় দেখতেন যে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন কোথাও বসে গল্প করছে, আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে, সমর্থকরা একসঙ্গে বসে গল্প করছে, কথা বলছে, চা খাচ্ছে। সেখানে তর্ক বিতর্ক হতো, কিন্তু শত্রুতার সম্পর্কে পরিণত হয়নি। 96-এ যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আমরা আসার পরে দেখলাম আমাদের যে রাজনৈতিক সংস্কৃতিটা একদম পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। 96 সালে আসার পরে এই যে স্থানীয় দোকানপাট দখল করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, আপনি 96-এর আগ পর্যন্ত দেখবেন যে প্রচুর আওয়ামী লীগের লোকজনও কিন্তু টেন্ডারের দরপত্রের ব্যবসা করছে, স্থানীয়ভাবে ব্যবসা করছে, অতটা বাধার মুখোমুখি হয় নাই, বিভিন্ন ধরনের ব্যবসা করছে। কিন্তু আমরা 96-এর পরে দেখলাম যে পুরোটাই কিন্তু আওয়ামী লীগ আপনার দখল করে নিল। স্থানীয় পর্যায়ে যত রাজনীতি আছে, যত ব্যবসা বাণিজ্য আছে, এবং এই যে এই কিছু কিছু যে সেবামূলক যে ব্যবসাগুলো ছিল, এইগুলা পুরোপুরি রাজনীতিকীকরণ করা হয়। এখন এই যে খুব বেশি যে কথাবার্তা হচ্ছে না, একটা অংশ বিএনপির বিরুদ্ধে বলছে যে বিএনপির লোকজন মাঠ পর্যায়ে এটা দখল করছে, ওটা দখল করছে, এই যে রাজনৈতিক চর্চা, সেটা কিন্তু আমি বলবো বাংলাদেশে এই যে অধপতনটা শুরু হয়েছে 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে। আর সর্বশেষ যেবার আসলো ফেসিবাদের যে রাজনীতি, আমি যেটা মূল কথা বলতে চাচ্ছিলাম, এরা যখন ক্ষমতায় থাকে দেশের মানুষ খুব ভালো থাকে না, দেশের মানুষকে তারা নানা ধরনের সংকটের মধ্যে ফেলে দেয়, দমন, নির্যাতন, নিপীড়ন, হত্যা, খুন, যখন
জখমের মধ্য দিয়ে। আবার এরা যখন বিরোধী অবস্থানে থাকে বা ক্ষমতার বাইরে থাকে তখনও কিন্তু তারা এই এই যে যারা সরকারে থাকে তাদেরকে খুব আরামে থাকতে দেন। এটা তো শেখ হাসিনা নিজেই বলেছেন 91 সালে যে একদিন ওই সরকারকে আরামে থাকতে দিব না, এই ভোট হয়েছে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং হয়েছে। তাইলে পরে আপনার আওয়ামী লীগের মধ্যে চরিত্রগতভাবেই আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিভিন্ন দলকে যে ষড়যন্ত্র করা বা রাজনীতি আপনার যে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করার যে প্রবণতা, এটা আওয়ামী লীগের মধ্যে আছে। তো আহ, বলতে আমাদের চাচ্ছেন ডাইরেক্টলি, আপনি ডাইরেক্টলি বলতে চাচ্ছেন এখানে, আর ইনডাইরেক্টলি কোনো ধরনের অনুমান করছেন না, না না সরাসরি না, আপনি বলতে আওয়ামী চাচ্ছেন যে লীগ যখন আওয়ামী ক্ষমতায়, লীগই এটা করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগ তো এখন ক্ষমতায় নেই। আর দ্বিতীয়ত, আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও কি আওয়ামী লীগ এতটা শক্তিশালী? তাহলে এই বর্তমান সরকার আসলে কি করছে? বর্তমান সরকার আমি কি? আমি ওই 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 প্রসঙ্গে আসতেছি। ধরেন এইখানে ষড়যন্ত্র, আমরা বলছি ষড়যন্ত্রকারীরা এখানে এই অগ্নিকাণ্ডটা ঘটিয়েছে হুম, সরকারকে বিপাকে ফেলার জন্য। তাহলে এইখানে কারা করেছে? আওয়ামী লীগ কিন্তু ক্ষমতার বাইরে চলে গেলেও এদের যে সমর্থক, এদের যে দোসর, এরা কিন্তু আমরা দেখতেছি যে প্রশাসনে আছে, পুলিশে আছে, নানা জায়গায় আছে। এবং গত 10-15 দিন ধরে আপনি যদি লক্ষ্য করেন বা মাসখানেক ধরে যদি লক্ষ্য করেন, এরা কিন্তু 5ই আগস্টের পরে যে একটু নীরব হয়েছিল বা আড়ালে চলে গিয়েছিল বা পালিয়ে গিয়েছিল যারা, এরা একটু চুপচাপ ছিল। আপনি দেখবেন যে এরা কিন্তু রিসেন্টলি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব কথাবার্তা বলা শুরু করেছে, সরকারের সমালোচনা শুরু করেছে, বিএনপির সমালোচনা শুরু করেছে। এখন প্রশ্নটা হলো যে এরা এই সাহসটা পেল কোত্থেকে? আপনি যেটা বললেন যে এরা যদি ষড়যন্ত্র করে তাহলে আমাদের সরকারের কাজটা কি? আমি হুম, যেটা বলবো যে এখন এইখানে, হ্যাঁ ঠিক আছে, আমরা ষড়যন্ত্রকারী হিসেবে আওয়ামী লীগের কথা বলতে পারি, অন্য কারো অনেকের কথা বলতে পারি, কিন্তু হুম, পাশাপাশি কিন্তু সরকারেরও কিছুটা দায় দায়িত্ব আছে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই সরকার দায়িত্ব নেয়ার পরে বিষয়গুলো খুব সিরিয়াসলি তারা নেয় নাই। তাদের মধ্যে এক ধরনের গড়িমসি, তাদের মধ্যে এক ধরনের ঢিলেমি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। এখন এই যে সম্প্রতি যেই আলোচনাটা হলো বা যেই বিরূপ সমালোচনাটা হলো, 14 গ্রামে আওয়ামী লীগের এক নেতাকে জুতার গলায় মালা দিয়ে ঘোরানো হয়েছে, মুক্তিযোদ্ধা উনি বলা হচ্ছে, মুক্তিযুদ্ধকে অপমান করা হয়েছে এটা করে। কিন্তু উনার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ আছে। আমি যেটা গণমাধ্যমে দেখেছি, বেশ কিছু হত্যা মামলার অভিযোগ আছে, এবং যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তার দ্বারা সাধারণ লোকজন নির্যাতিত হয়েছে। এই লোকটার বিরুদ্ধে যদি অভিযোগ থেকে থাকে, হুম। এখন সরকার ক্ষমতায় আসার পর পর যদি উনাকে আটক করে ফেলতেন, তাহলে কিন্তু এই জুতার মালা তার গলায় দিয়ে ঘোরানোর প্রশ্ন আসে না, আর মুক্তিযুদ্ধকে অপমান করার কোনো বিষয় ছিল না। এটা আমি উদাহরণ দিলাম এই জন্য যে এই সরকারের মধ্যে ভয়ঙ্কর রকম ভাবে আমরা এক ধরনের গা ছাড়া ভাব লক্ষ্য করছি। এখন যারা আওয়ামী লীগের, তারা 15 বছর এইরকম একটা ভয়ঙ্কর ফেসিবাদী শাসন কায়েম করেছিল, যাকে তাকে ধরে নিয়ে যাচ্ছে। আপনি দেখেছেন তো কি হয়েছে, আমরা সেটা আমি বিস্তারিত বিবরণে যাচ্ছি না। এই জায়গায় কিন্তু আপনার কিন্তু একটু রিল্যাক্স হওয়ার বা আপনি একটু স্বস্তিতে থাকার কোনো সুযোগ নাই। এখন সচিবালয়ের মতো জায়গায় যদি কেউ ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে দেয়, ওইখানে তো আপনার 24 ঘন্টা নিরাপত্তা প্রহরা থাকার কথা, পাহারা দিয়ে রাখার কথা। এখন এমন হতে পারে আপনি যাদেরকে পাহারা দিয়েছিলেন তারাই এই কাজে যুক্ত ছিল। এটা এটা হতে পারে, আমি বলছি অসম্ভব কিছু না। তাইলে পরে আপনি কিভাবে এখন রাষ্ট্র পরিচালনা করবেন? আমরা যেটা বারবার বলছি, আমি লিখেছি বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায়, আপনার অনুষ্ঠানেও বলেছি, যে এই সরকারের দায়িত্ব নেয়ার পরপরই তাদের যে দায়িত্ব ছিল এই প্রশাসনটাকে টোটালি রিসাফল করা। এই হুম। সচিবালয়ে যারা আছেন বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন, বিগত সরকারের আমলে ছিলেন বা বিগত সরকারের ঘনিষ্ঠ ছিলেন, এদেরকে হয় আপনার একদম সরাসরি চাকরিচ্যুত করা, ফেসিবাদের দূত হিসেবে চিহ্নিত করে, অথবা তাদেরকে নিষ্ক্রিয় করে দেওয়া। নিষ্ক্রিয় করে দিয়ে এটা কিন্তু নিজেদের যে পছন্দ লোক বা বিশ্বস্ত লোক, তাদেরকেই হ্যাঁ, কিন্তু আমি একটা দায়িত্ব। জিনিস বুঝতে চাচ্ছি, মানে বর্তমান সরকারের একটা উদাহরণ দুর্বলতাকে দিই। এখানে একটা একমাত্র কারণ বলে দেখতেছেন, নাকি আগের সরকার শক্তিশালী, এখনো পর্যন্ত তারা সফলভাবে তাদের উদ্দেশ্য আগের হাসিল সরকার করতে? শক্তিশালী না, আমি বলছি, আমি আমি সংক্ষেপে বলে দিচ্ছি, এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে গত সরকারের যারা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে তারা কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন, এবং তারা মনে করছেন যে উনাদেরকে দিয়েই তারা প্রশাসন পরিচালনা করবেন। আমি একটা একটা উদাহরণ দিই আপনাকে। হুম, সম্প্রতি আপনি লক্ষ্য করেছেন নারায়ণগঞ্জে দুটো উরস এবং দুটো এই একটা কি মানে গানের আসর বাতিল করা হয়েছে। একটা হচ্ছে নারায়ণগঞ্জের বক্তাবলিতে, আর একটা হচ্ছে নারায়ণগঞ্জের এই কাশীপুরের দিকে। সেখানে একটা গানের অনুষ্ঠান ছিল, এই সুফিবাদী বা এরকম একটা কিছু, পল্লী যারা আমাদের গান টান গান, এরকম দুইটা গানের অনুষ্ঠান কিন্তু ডিসি বাতিল করেছেন। এবং উনি সেখানে দেখিয়েছেন, বোঝানোর চেষ্টা করেছেন যে এখানে ইসলামপন্থীদের একটা বাধা হবে এবং সেখানে এক ধরনের একটা
সংকট বা সংগ্রাম হতে পারে। আমার বাড়ি নারায়ণগঞ্জে, বিষয়টা নিয়ে আমি খোঁজ খবর নিয়ে দেখলাম, আমি যতটুকু জেনেছি নরসিংহপুরের যে অনুষ্ঠানটা বাতিল করা হয়েছে, ওই প্রোগ্রামটার বিষয়ে স্থানীয় যে রাজনৈতিক দল আছে, ইসলামপন্থী দলগুলো আছে বা বিএনপি সহ সবাই কিন্তু এই অনুষ্ঠানের পক্ষে ছিল, তাদের নিরাপত্তা দিবে বলেছিল। এবং কাশীপুরে যে প্রোগ্রামটি বাতিল করা হয়েছে হুম, সেইখানে কিন্তু স্থানীয় লোকজন যারা এই এই মেলাটি বন্ধ করার জন্য প্রথমে দাবি করেছিল, তাদের সঙ্গে কথাবার্তা বলে একসঙ্গে এক ধরনের সমঝোতায় পৌঁছেছিলেন। এবং সেই আমাদের ধর্মভিত্তিক দলের নেতারা বা স্থানীয় লোকজন কিন্তু কথা দিয়েছিলেন যে এই মেলাটি হবে, তারা কোনো ধরনের ঝামেলা তৈরি করবেন না। কিন্তু কথা নেই বার্তা নেই, হুট করে নারায়ণগঞ্জের ডিসি সেটা বাতিল করেছেন। এখন আপনার এই মেসেজটা কি যাচ্ছে? এই এই মেলা এবং সেই নরসিংহপুরের গানের অনুষ্ঠান বাতিল করার পরে কিন্তু এক পক্ষ দেখলাম খুব হাহা করে উঠলো, এই বাংলাদেশ মৌলবাদীদের উত্থান ঘটছে, ইসলামপন্থীদের উত্থান ঘটছে, সেখানে মেলা করা যাচ্ছে না, গানের আসর করা যাচ্ছে না। তাইলে কিন্তু সারা বিশ্বে এই বার্তাটা গেল, খুব নেগেটিভ একটা আমি মনে করি একটা বার্তা গেল। কিন্তু বাস্তবতা হচ্ছে স্থানীয় পর্যায়ের যারা অধিবাসী আছেন, লোকজন আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের স্টেক হোল্ডার আছেন, তারা কিন্তু এক ধরনের সমঝোতায় পৌঁছে গিয়েছিল। তারা বলেছিল যে এই অনুষ্ঠানটা হবে, আমরা কোনো ধরনের ঝামেলা করব না, এই মেলাটা অনেক দিন ধরেই হয়, এবারও হবে, সমস্যা নাই। কিন্তু ডিসি কিন্তু আগ বাড়িয়ে কিন্তু এই অনুষ্ঠান দুটো বাতিল করে দিলেন। এখন হুম, যেটা আমি আরো জানতে পেরেছি, এই ডিসি ছিলেন বিগত সরকারের আমলে শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ ভাজন। এখন হুম। শেখ হাসিনার ঘনিষ্ঠ ভাজন একজন আমলাকে যদি আপনি ডিসির দায়িত্বে রাখেন, সেই সরকারের বিরুদ্ধে তো ষড়যন্ত্র হবে, এটাই স্বাভাবিক। এখানে যেটা আমি বলতে চাচ্ছি যে শুধু ষড়যন্ত্রকারীদের দোষ দিয়ে লাভ নাই, এইখানে যারা ষড়যন্ত্রকারীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, এখন এই এই ঘটনায় দুইটা জিনিস আমরা বলতে পারি। হয় এই সরকার বুঝতে পারছেন না কারা ষড়যন্ত্রকারী কারা ষড়যন্ত্রকারী না, তারা সবাইকে গণহারে বিশ্বাস করছেন এবং সেই বিশ্বাস করতে গিয়ে এই ধরনের সংকটের মধ্যে পড়ছেন। অথবা এই সরকারের ভিতরে আওয়ামী লীগের দূষর বা আওয়ামী লীগের ঘনিষ্ঠভাজনরা আছেন, যারা হুম। হচ্ছে এই যে গত প্রশাসনে যারা সরকার ঘনিষ্ঠ ছিলেন, তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিচ্ছেন যেন এই বিপ্লব ব্যর্থ হয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ। তার মানে আপনি বলতে চাচ্ছেন এই বিপ্লবকে ব্যর্থ করবার জন্য আগের সরকারের যারা এখনো পর্যন্ত প্রশাসনে রয়েছে তারাই আসলে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এবং এই সরকারের ব্যর্থতার কারণে তারা এখনো পর্যন্ত সক্রিয় রয়েছে এই ঘটনাগুলিকে ঘটাবার জন্য তারা সুযোগ অবশ্যই দিচ্ছে। অবশ্যই এই এই জায়গায় সরকারকে এর সজাগ উদ্দেশ্য হতে হবে, উদ্দেশ্য সতর্ক এই হতে হবে। সরকারকে ব্যর্থ করবা, এবং কারা করছে এটা হলো আগের সরকারের যারা বিভিন্ন প্রশাসন বিভিন্ন জায়গায় ছিল তারা করছে, এবং এই ঘটনাটা যেটা হয়েছে এটা আগের সরকারই করেছে। তিনটা জিনিসকে আপনি স্পষ্ট করেছেন, জি জি। কারা, কেন এবং কারণ উদ্দেশ্য কি। আমার কাছে মনে হচ্ছে যে সরকার এই বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে, আমি গত 2-3 মাসের যদি সরকারের বিভিন্ন দায়িত্বশীলদের কথাবার্তা একটু বিশ্লেষণ করি, তারা হচ্ছে এইখানে মূল কাজ, যেটা কাজের কাজ না করে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, আপনার ঢাকা শহরের ট্রাফিক কন্ট্রোল, আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার ইন্টারভেনশন করা, এগুলা না করে তারা না, এগুলি কি নির্বাচনের। করতে হবে, সমাধান কি, পরবর্তী কি করা উচিত, এ নিয়ে আসছি আপনার কাছে আমি পরে, তবে না, আমি আপাতত এক লাইন আগুন বলছি, লাগা। হুম। আমি 1 মিনিটে বলে দিচ্ছি। মানে তাদের যে মূল কাজ হচ্ছে এইগুলা না করে তারা ওই নির্বাচনের কথা বললেই ক্ষেপে উঠতেছেন এবং বলতেছেন যে দোষরদের বিচার না করা পর্যন্ত নির্বাচন হবে না। ভাই, বিচার করতে না করছে কি? আপনি দ্রুত বিচার শুরু করেন। না, ঠিক আছে, আপনি ঠিক আছে, উনিও আসছে, কিন্তু এর আবার বিপরীতে আরেকটা ন্যারেটিভ আছে যে নির্বাচন দিলেই কি সবকিছু সমাধান হয়ে যেত, বা রাজনৈতিক সরকার আসলেও কি সবকিছু সমাধান হয়ে যেত, এই না, ধরনের ঘটনা ঘটতো না। এটা এই প্রশ্ন তো রয়ে গেছে, এই প্রশ্ন উত্তরে আসছি আপনার কাছে, আসছি।